হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের টপিক হচ্ছে ক্লাস 12-এর অমাধ্যম অনুমানের বিবর্তন আজকে আমরা শিখব। ঠিক আছে, বিবর্তন করতে আজকে আমরা শিখব। এর পূর্বে ক্লাসে প্রবেশ করার পূর্বে আমরা আজকে আলোচনা করে দেব যে কি কি বিষয় কোন কোন টপিক এখানে কভার করা হবে আজকের ক্লাসটাতে। সর্বপ্রথমে নাম্বার 1, বিবর্তন কাকে বলে। নাম্বার 2, বিবর্তনের উদাহরণ, বিবর্তনের উদাহরণটাকে বুঝবো। নাম্বার 3 হচ্ছে বিবর্তন এক প্রকার অমাধ্যম অনুমান কিনা সেটার প্রমাণ করব। নাম্বার 4 হচ্ছে বিবর্তন করার নিয়মগুলো কি, বিবর্তন কিভাবে করব। নাম্বার 5 হচ্ছে এ বচনের বিবর্তন কি হবে উদাহরণ সহকারে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাখ্যা সহকারে, যেটা তোমাদেরকে আমাদের কি বলে জানো, ওই বোর্ডে যে লিখতে হবে। ঠিক আছে, ব্যাখ্যা সহকারে যে এক্সপ্লেন করতে হবে, যেহেতু এখানে এই অমাধ্যম চতুর্থ অধ্যায়ে এখানে আমাদের কি আছে বলো তো, টোটাল 8 নম্বরে এখানে একটা বোর্ড কোশ্চেন আছে, রাইট। 8 নম্বরে এখানে একটা বোর্ড কোশ্চেন আছে, তো 8 নম্বরের ক্ষেত্রে বিশ্লেষণমূলক কোশ্চেন আসবে। সেক্ষেত্রে তোমাকে এক্সপ্লেন করতে হবে বচনগুলো লেখার পরে। তো সেক্ষেত্রে আমরা 5 নম্বর আলোচনা কী করবো বলো তো, বিবর্তনের আর কি বচনগুলো যে আছে এ আই ই ও, এই বচনগুলোকে আমরা উদাহরণ সহকারে নিব। নেওয়ার পরে আমরা কিভাবে ব্যাখ্যা করতে হয়, কিভাবে আমরা প্রমাণ করব এটা যে হ্যাঁ এটা বিবর্তন, কিভাবে আমরা প্রমাণ করব যে হ্যাঁ এই বচনটা বিবর্তন, আর কিভাবে আমরা প্রমাণ করব যে হ্যাঁ ওই বচনটা আবর্তন। তাহলে বুঝতে পারছো কিছুটা। এই পর্যন্ত আমরা আবর্তন আর বিবর্তন পড়েছি। এর পূর্বে আমরা ক্লাসে আজকে বিবর্তনটা পড়ব, আবর্তনটা এর পূর্বে আমরা ক্লাসে আলোচনা করে নিয়েছি। এখনও পর্যন্ত তোমরা ওই ক্লাসটা যদি না করে থাকো, প্লিজ রিকোয়েস্ট করব, তোমার ভালোর জন্য বলছি, রিকোয়েস্ট করব এই ক্লাসটা সমাপ্ত হওয়ার পরে প্লিজ ওই ক্লাসটা অবশ্যই তোমাকে করতেই হবে। বিকজ উইদাউট তুমি আবর্তন যদি না করে থাকো, তোমার যদি রুলস জানা না থাকে, না যদি করে থাকো ক্লাসটা, তাহলে তোমার প্রচুর তুমি লসের মধ্যে পড়ে যাবে। বাই দ্য ওয়ে, যারা পুরনো স্টুডেন্ট আছে তোমরা ভালো জানো যে আমাদের এই যে WBIND চ্যানেলে আমাদের সম্পূর্ণ ফ্রিতে এই পড়ানো হয়, সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস দেওয়া হয় এভরি সানডে করে, এবং নোটস PDF সহকারে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়, যেখান থেকে স্টুডেন্টরা কেউ প্রিন্ট আউট করে নাও অথবা কেউ নোটগুলো লিখে নেয়। ওকে, সেগুলোভাবে তোমরা সেগুলো করতে পারো। এখনও পর্যন্ত যারা নতুন চ্যানেলে আছো, অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলকে তো সাবস্ক্রাইব করবে। তার সঙ্গে সঙ্গে সবচাইতে তোমার উপকারজনক একটা কথা বলবো যে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে আমরা মক টেস্ট নিয়ে থাকি। মক টেস্ট হচ্ছে যে টেস্ট এক্সামগুলো যেভাবে আমাদের বোর্ডে এক্সাম হয়, সেই অনুযায়ী আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার প্রতি বেঙ্গলি বলো, ফিলোসফি বলো, প্রতি চ্যাপ্টারে আমরা মক টেস্ট নিয়ে থাকি, এক্সাম নিয়ে থাকি। অনেকেই আর কি এক্সাম দেয়, ভালো খুব ফল পাই, দেখতে পাচ্ছি 20-র মধ্যে 19 পাই, কেউ 20-র মধ্যে 18 পাই, টপ র্যাঙ্কের মধ্যে আসছে। বাই দ্য ওয়ে, তো আজকে আমাদের যে টপিকটা হবে সেটা হচ্ছে কি বিবর্তন। চলো, তোমাদেরকে রিকোয়েস্ট করব যে কেউ অধৈর্য হবে না। ওকে, সর্বপ্রথম রিকোয়েস্ট করব, অধৈর্য হলে হবে না। এই 15-20 মিনিট যা হবে ক্লাসটায় 15-20 মিনিট তুমি একদম স্থিরভাবে এখানে প্লিজ তুমি রিকোয়েস্ট করবো স্থিরভাবে খাতা কলম নিয়ে বসো, আর ক্লাসটা তোমাকে করতে হবে। যদি কোথাও সমস্যা হয় কমেন্টের সঙ্গে কমেন্ট করো, অবশ্যই তোমার সঙ্গে রিপ্লাই দেওয়া হবে। ওকে, আশা করি তোমাদের এই বিষয়টা বোঝা গেছে। চলো একটুখানি আমি নিজেকে ছোট করে নেওয়া যাক আর আমাদের ক্লাসটা স্টার্ট করা যাক। ওকে, দেখতে পাচ্ছ প্রত্যেকে। চলো, আজকের ক্লাস বিবর্তন। আজকের ক্লাস হবে কি বিবর্তন কাকে বলে। সর্বপ্রথমে এটা জানবো, একটু নিচে আসা যাক। বিবর্তন দেখো, যে অবরোহমূলক অমাধ্যম অনুমানের প্রদত্ত বচনটির গুণের পরিবর্তন করে। 1 নম্বর পয়েন্ট ফিল নাম্বার 1 টুকো, গুণের পরিবর্তন। বিবর্তনের ক্ষেত্রে কী হবে, গুণের পরিবর্তন করবে। সেই বচনটির বিধেয়মূলক বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় গ্রহণ করে একটি নতুন বচন গ্রহণ করবে। আমি জানি তোমরা কিচ্ছু বুঝতে পারলে না, এর সংজ্ঞাটা, বিবর্তনের সংজ্ঞাটা তোমরা কিচ্ছু বুঝতে পারলে না। চলো নিচে আসলে তোমরা উদাহরণ যখন আর কি এক্সপ্লেন করবো, উদাহরণটাকে তোমরা অটোমেটিকভাবে নিজে থেকে বিবর্তনের সংজ্ঞা বের করে নিতে পারবে। ওকে, চলো আরেকটা কথা বলে দিই, যেখানে 3টা স্টার পাবে। দেখো এখানে বিবর্তনের বিবর্তন কাকে বলে, ওখানে 3টা স্টার দেওয়া আছে। যেখানে 3টা স্টার দেওয়া থাকবে এটুকু মাথায় রাখবে যে এখানে 100% আমাকে এটুকু মাথায় রাখতে হবে। আর যেখানে 2টো স্টার পাবে সেটুকু মাথায় রাখবে যে 95%, 95 থেকে 100 এটাও বলবো, 95 থেকে 100% তোমরা এটুকু মাথায় রাখবে যেখানে 2টো স্টার থাকবে। যেহেতু আমার নিজস্ব এটা ব্যক্তিগত নোট, আমি নিজে থেকে তৈরি করেছি, অবশ্যই তোমরা এই বিষয়টাকে বুঝতে পারবে কোথায়
তিনটা স্টার আছে কতটা ইম্পর্টেন্ট, আর কোথায় দুটো স্টার আছে কতটা ইম্পর্টেন্ট, তোমরা সেটা খুব স্বল্প সহকারে বুঝতে পারো। দেখে নেবে আজকের ক্লাসটা কীভাবে আলোচনা হবে, দেখে নাও সম্পূর্ণ প্রুফ সহকারে। তোমাদেরকে কিছু হাইলাইট পয়েন্ট আছে, ঠিক আছে, হাইলাইট করে তোমাদেরকে বোঝার চেষ্টা করি যে দেখো কত সুন্দরভাবে এক্সপ্লেন করেছি। অবশ্যই তোমরা এই ক্লাসটা থেকে উপকৃত হবে বলে আশা করি। তোমাদের সময় নষ্ট করব না, তোমাদের জীবনকে মানে বিশেষ করে ফিলোসফির মধ্যে তোমরা যদি কন্টিনিউভাবে ফিলোসফি আমার ক্লাসগুলো করো, এক একজনকে আমি শিওর বলছি এক একজনকে মাস্টার তৈরি করে দেবো ফিলোসফির মধ্যে, ফিলোসফিতে শিওর বলছি তোমাদেরকে আমি মাস্টার তৈরি করে দেবো। তো অবশ্যই তোমরা আমাকে ফলো করো, ঠিক আছে। চ্যানেলে নতুন থাকলে প্লিজ ওটা বলেছি চ্যানেলকে সাবস্ক্রাইব করেই নিতে হবে তোমাকে। পাশে যে একটা বেল আইকন আসবে ওটাকে অন করে রাখবে, মানে যখনই সঙ্গে সঙ্গে ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি সর্বপ্রথমে নোটিফিকেশন পেয়ে যাবে। ওকে, চলো আমরা তো মানে বিবর্তনের সংজ্ঞাটা বুঝতে পারলাম না ক্লিয়ারলিভাবে, এবার আমরা বুঝতে পারবো। দেখো বিবর্তন এক প্রকার অমাধ্যম অনুমান, এটুকু মাথায় রাখতে হবে। যখন আমরা আবর্তনের ক্লাসটা দিয়েছিলাম ওখানে আমরা আলোচনা করেছিলাম যে আবর্তন কোথা থেকে বেরিয়েছে, মানে আবর্তন কার ছেলে মিন্স অমাধ্যম থেকে যে আবর্তনটা বেরিয়েছে, আর অমাধ্যমটা কোথা থেকে বেরিয়েছে আমরা অলরেডি আবর্তনের ক্লাসে আলোচনা করেছি। ওকে, এই ক্লাসটা শেষ হওয়ার পরে অবশ্যই তোমরা যদি না করে থাকো ওই ক্লাসটা করতে হবে তোমাদেরকে অবশ্যই। দেখো উদাহরণ দেখো, এ বচন সর্বপ্রথম যেহেতু এ ই আই ও চারটে বচনের মধ্যে প্রথম কি বচন আসছে, এ বচন আসছে, সেক্ষেত্রে আমরা ফার্স্টলি এ বচনকে নিয়েছি, এ বচন দিয়ে আমরা উদাহরণটা দিয়েছি। দেখো সকল মানুষই মরণশীল জীব, আশা করি এটা বুঝে গেছে, এর মধ্যে কোনো তো সন্দেহ নেই, এটা আমরা প্রায় করে আসছি। এখানে এস দিলাম, এখানে পি দিলাম, এই মানে এখানে এই মানুষের জায়গাতে এস, আরে মিস্টেক হচ্ছে কেন, এই এস মানুষের জায়গাতে এস হবে আর মরণশীল জায়গাতে পি হবে, এইটুকু তোমাদের ক্লিয়ার আছে। এস আর পি মানে সাবজেক্ট আর প্রিডিকেট, উদ্দেশ্য আর উদ্দেশ্যপদ আর বিধেয়পদ, তোমাদের এটুকু ক্লিয়ার আছে। উদ্দেশ্যপদ এটা আর বিধেয়পদ এটা। এবার দেখো, এবার বিবর্তনের ভাষায় আশ্রয় বাক্যকে বিবর্তনীয় বলে। আমরা যখন এখন এই যে বিবর্তনটা পড়ছি আমরা এটুকু আর ইউজ করব না যে আশ্রয় বাক্য, হ্যাঁ বোঝার ক্ষেত্রে আমরা বলবো, বোঝার ক্ষেত্রে তোমাদেরকে বোঝাও বলে আমি বারবার ইউজ করব, কিন্তু যখন তোমরা এক্সামে লিখবে এটা লিখবে না আর আশ্রয় বাক্য কী লিখবে, বিবর্তনীয় লিখবে, এটা লিখবে বিবর্তনীয় লিখবে। আর যখন আমরা সিদ্ধান্তে উপনীত হব মানে সিদ্ধান্তে আসবো তখন কি লিখবে, সিদ্ধান্তের লিখবে না, এটা সিদ্ধান্ত লিখবে না, কেটে দেবে, সিদ্ধান্ত লেখা যাবে না, কি লিখবে কি লিখবে, বিবর্তিত, রাইট। একবার দেখাচ্ছি, এই যে যখন আমরা আশ্রয় বাক্য বলবো তখন আমরা সেখানে এক্সামের খাতায় আশ্রয় বাক্য লিখবো না, কি লিখবো, বিবর্তিত লিখবো। আশ্রয় বাক্যটাকে বিবর্তিত বলবো, বিবর্তনীয় বলবো, আর সিদ্ধান্তটাকে বলবো বিবর্তিত। এটুকু ক্লিয়ার হয়েছে, আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দেখো, এবার বিষয় হচ্ছে যে এখানে বলেছে সর্বপ্রথমে একটা বিষয় পেয়েছিলাম কি গুণগত দিক দিয়ে পরিবর্তন হবে, এই গুণ হচ্ছে হয় আর নয় হচ্ছে এটা গুণ, তাই না। এখানে হচ্ছে এস পদ, এখানে হচ্ছে পি পদ। তখন বলেছিল সংজ্ঞার মধ্যে যে যখন আমরা আশ্রয় বাক্য থেকে, আমি বোঝার জন্য বারবার আশ্রয় বাক্য বলবো আর সিদ্ধান্ত বলবো, কিন্তু তোমাদেরকে এটা যখন খাতায় লিখবে ঠিক আছে বিবর্তনীয় বলতে হবে, রাইট। যখন আমরা এই আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে উপনীত মানে সিদ্ধান্তে আসব, এই আশ্রয় বাক্যটার সিদ্ধান্ত যখন আর কি সিদ্ধান্তে আসব তখন সিদ্ধান্তের যে উদ্দেশ্য পদটা সেটা এই মানে আশ্রয় বাক্যে যে এস মানে উদ্দেশ্য পদটা ছিল সিদ্ধান্তে এসে সেই উদ্দেশ্য পদটা একই জায়গাতে থাকবে, মানে উদ্দেশ্য বিধেয় পদের কোনো স্থান পরিবর্তন হবে না। এই পর্যন্ত এইটুকু মাথায় রাখো। এই যে এসটা আছে, এই এস পদটা এই মানুষের জায়গাতে এখানে এস পদটা এসে এস বসটা মানে এস পদটা বসে গেছে। কিন্তু এই দেখো পি পদটা দেখো, এই জায়গাটা হচ্ছে পি পদ, কিন্তু এখানে এক্সট্রা একটা কথা লেখা আছে, অ শব্দটা লেখা আছে, দেখো ভালো করে তাকাও, অ লেখা আছে, তাই না, এই দেখো অ লেখা আছে, রাইট, অ লেখা আছে। এবার চলো, এখনও তোমরা ভালো করে আশা করি ক্লিয়ার মনে হয় বুঝতে পারো নি। চলো আমি একটু ছোটো করে নিচ্ছি নিজেকে, রাইট, এই জায়গাটাতে রেখে দিচ্ছি। চলো এবার দেখো বিবর্তনের নিয়ম, এই বিবর্তনের নিয়মগুলো জানলে তোমরা এই মানে উদাহরণটা যেটা দিলাম এর পূর্বে তোমরা অবশ্যই বুঝতে পারবে। দেখো বিবর্তনের নিয়ম হচ্ছে, বিবর্তনের নিয়ম 3 স্টার আছে, অবশ্যই তোমরাকে এটা 100% তোমাদের এটা মনে রাখতে হবে, 100% মনে রাখতে হবে, রাইট। এবার দেখো বিবর্তন করার নিয়ম, প্রথম নিয়ম নাম্বার 1, এটাকে নাম্বার 1 দিবে, এটা 2 দিবে, এটা 3 দিবে আর নিচেরটা 4 দিবে। এ হচ্ছে টোটাল আমাদের টোটাল কটা, 4টে নিয়ম, বিবর্তনের 4টে নিয়ম। মাথায় বলো, বারবার বলো, বিবর্তনের 4টে নিয়ম। নাম্বার 1 নিয়ম হচ্ছে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য অভিন্ন হবে, অর্থাৎ আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পদ কোনো পরিবর্তন হবে না। আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য পদটার কোনো পরিবর্তন হবে না, মানে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ আর সিদ্ধান্তের উদ্দেশ্য পদ একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেছে নাম্বার 1 রুলস। নাম্বার 2 হচ্ছে
আশ্রয় বাক্যের বিধেয় পদ বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে। বিরুদ্ধ, এই দেখো এই বিরুদ্ধ পদটা তুমি ক্লিয়ার বুঝতে পারবে না, নিচে যাব, নিচে ওখানে হাইলাইটার দিয়ে তোমাদেরকে আমি হাইলাইটার দিয়ে কালার করে দিয়েছি যে বিরুদ্ধ পদটা তোমরা কিভাবে ইন্ডিকেট করবে, কিভাবে বুঝতে পারবে। বিরুদ্ধ পদটাকে এটুকু হালকা করে মাথায় রাখো, এই বিরুদ্ধ পদের ক্ষেত্রে আমরা অ ব্যবহার করব, তাই না? যেমন মানুষ অমানুষ, ছাগল অছাগল, মরণশীল অমরণশীল। অ শব্দটা এর পূর্বে যে দেখলে অ শব্দটা আমরা লাগাবো, এইটুকু মাথায় রাখো এই পর্যন্ত। নিচে যখন গেলে আরও ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার থ্রি হচ্ছে যে আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। মানে গুণের ক্ষেত্রে যদি হ্যাঁ বাচকে থাকে তাহলে না বাচকে হবে, না বাচকে থাকলে হ্যাঁ বাচক হবে, এটুকু ক্লিয়ার। মানে গুণের দিক দিয়ে পরিবর্তন হবে। এবার নাম্বার 4 হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিষয় কি, আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন হবে, অর্থাৎ পরিমাণ এক হবে। রাইট, বোঝা গেছে এই পর্যন্ত? মানে আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণটা কি হবে? এক হবে, কোনো পরিবর্তন হবে না, এক হবে, গুণগত দিক দিয়ে পরিবর্তন হবে। এবার চলে এসো তোমাদের এই জায়গাতে। দেখো এখানে ভালো করে দুটো স্টার দেওয়া আছে। উপরের নিয়মগুলো অনুসারে এ ই আই ও বচনের বিবর্তন হবে এই রকম। মানে নিচের যে ছকটা দেওয়া আছে এই রকম হবে বিবর্তনটা। রাইট, বিবর্তন দেখো কিভাবে হবে। এ বচনের বিবর্তন, এই যে বললাম না যে আশ্রয় বাক্য এটা হলে মানে বিবর্তিত সিদ্ধান্ত এটা হবে। মানে যদি এ বচন হয় তাহলে ই বচন হবে, এ বচন যদি আশ্রয় বাক্য হয় তাহলে সিদ্ধান্ত ই হবে, ই বচন যদি আশ্রয় বাক্য তাহলে এ বচন সিদ্ধান্ত হবে, আই বচন যদি আশ্রয় বাক্য হয় তাহলে ও বচন সিদ্ধান্ত হবে, ও বচন যদি আশ্রয় বাক্য হয় তাহলে আই বচন সিদ্ধান্ত হবে। এটুকু ক্লিয়ার? আরেকবার রিপিট করছি, যদি এ বচন হয় তাহলে ই বচন হবে, ই বচন হলে এ বচন হবে। কারণ কি বলতো, চতুর্থ নিয়মে যে শিখালাম যে পরিমাণের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ পরিমাণের দিক দিয়ে এখানে আমরা এই দুটো পরিমাণ এক, রাইট? একটা হচ্ছে সামান্য আর বিশেষ, দুটোই তো আমাদের কি বলে, দুটোই তো পরিণাম, কি বলে জানো, পরিমাণ, রাইট? তো এটা হচ্ছে কি সামান্য আর এটা হচ্ছে বিশেষ, তাই না? তাহলে এটুকু মাথায় রাখবে, এ বচন হলে ই বচন হবে আর ই বচন হলে এ বচন হবে। ক্লিয়ার? আই বচন হলে ও হবে আর ও হলে আই হবে, মানে পরিমাণের দিক দিয়ে এটুকু মাথায় রাখবে। এবার চলো নিচে এসো। এই বিরুদ্ধ পদ দিয়ে বললাম, বিরুদ্ধ পদটা কিভাবে বুঝবে দেখো। বিরুদ্ধ পদ হচ্ছে, দুঃখিত কেউ মানে কি বলে জানো, কেউ স্কেপ করবে না, দুঃখিত লম্বা হচ্ছে ক্লাসটা, লম্বা হবে কারণ সম্পূর্ণ চ্যাপ্টারটাকে আমরা একেবারে সলভ করার চেষ্টা করছি, একটা ক্লাসের মধ্যে বিবর্তনটাকে শেষ করছি। ওকে, তার জন্য লম্বা হবে, কেউ মন খারাপ করবে না, ধীর স্থির সহকারে তোমরা ক্লাসটাকে করো কন্টিনিউভাবে। অবশ্যই তোমরা এইটুকু তো করতে পারবে, 15-20 মিনিট তো ক্লাসটা ইজিলিভাবে করতে পারবে, রাইট? দেখো বিরুদ্ধ পদ দেখো কিভাবে বুঝবে বিরুদ্ধ পদ, যেহেতু হালকা করে, বিস্তারিতভাবে গেলে আরও লং হয়ে যাবে। বিস্তারিতভাবে আমরা লাইভ যে ক্লাসটা হবে আমাদের সেখানে আলোচনা করব। দেখো যেমন পুস্তক পদটির বিরুদ্ধ পদ হবে অপুস্তক। মানুষ পদের বিরুদ্ধ পদ হবে অমানুষ। ওকে, সাদার বিরুদ্ধ পদ অসাদা, মানে সাদা অসাদা, রাইট? এই পর্যন্ত বোঝা গেছে। এই যে দেখো এখানে লেখা আছে অপুস্তক, অসাদা, অমানুষ। মানে বিরুদ্ধ পদ হচ্ছে কি, যখন বিধেয় পদটা আমরা মানে আশ্রয় বাক্য থেকে যখন সিদ্ধান্তে আসবো, ওই সিদ্ধান্তের বিধেয় যে পদটা হবে পি পদটা, সেখানে আমরা লাগাবো। যেমন সকল মানুষ হয় মরণশীল জীব, ও কোনো মানুষ নয়, যেহেতু এ আছে তাহলে ইব, মানে কোনো মানুষ নয় অমরণশীল জীব। বোঝা গেছে? আন্ডারস্ট্যান্ড? এবার নিচে চলো। মনে রাখতে হবে যে কোনো পদের বিপরীত পদ আর বিরুদ্ধ পদ এক নয়। মনে রাখতে হবে যে কোনো পদের বিপরীত পদ আর বিরুদ্ধ পদ এক নয়। বিপরীত কি বলতো? বিপরীত যেমন দেখো সাদা পদটির বিপরীত পদ হলো কালো, লাল, সবুজ ইত্যাদি, সাদার বিপরীত কি এগুলো। কিন্তু বিরুদ্ধ পদ কি আসবে বলতো? অসাদা, রাইট? নিচে এসো, বুঝতে পারবে আরও। তাহলে উপরিউক্ত যে নিয়মগুলো আমরা শিখলাম, এই নিয়মগুলির পরিপ্রেক্ষিতে এ ই আই ও এই চারটা বচনকে আমরা এখন লক্ষ্য করব। সর্বপ্রথমে দেখো এ বচন, যেহেতু বচনের মধ্যে সর্বপ্রথমে কি আসছে? এ আসছে, তারপরে ই আসছে, তারপরে আই আসছে, তারপরে ও আসছে, রাইট? সেই কারণে আমরা সর্বপ্রথমে এটাকে নিয়েছি, এ বচনটাকে নিয়েছি। দেখো এ বচনটা হচ্ছে, এ বচন নিয়েছি আমরা,
একটা বচন নিয়েছি এ বচনের, সকল মানুষ হয় মরণশীল জীব, বিবর্তনীয়, এই যে বললাম না। এখানে আর আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত বলবো না বা বলতে হবে না, তোমাদেরকে বোঝার জন্য আমি বারবার রিপিট করছি, বারবার বলছি, কিন্তু তোমরা এটা বারবার মানে বলবে না, বা তোমাদের এটা অ্যান্সার কপিতে, অ্যান্সার খাতাতে তোমরা এটা লিখবে না। আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত কী বলবে, ডিরেক্টলি বলবে বিবর্তনীয় আর বিবর্তিত, সিদ্ধান্তকে বিবর্তিত, বিবর্তনীয়, আশ্রয় বাক্যকে। এ বচন দেখো, সকল মানুষ হয় মরণশীল জীব, একটু তাড়াতাড়ি বলছে, ঠিক আছে, ক্লাসটা একটু লং হয়ে যাচ্ছে। দেখো, সকল মানুষ হয় মরণশীল জীব, আশ্রয় বাক্য হলো। যখন আমরা সিদ্ধান্তে আসছি, দেখো সিদ্ধান্তে আসছি ই বচন, ইয়ে থাকলে ই হবে, আর ই থাকলে ইয়ে হবে, তাই না? এটাই তো নিয়মে শিখলাম, এটাই তো দেখলাম। সামান্য যেহেতু মানে পরিমাণের দিক দিয়ে পার্থক্য কোনো লক্ষ্য করা মানে পার্থক্য পরিবর্তন হবে না, 4 নম্বর নিয়মে শিখলাম, তাই না? তাহলে ই বচন করতে হবে আমাদের। দেখো ই বচন করছি, কোনো মানুষ নয় অমরণশীল জীব, এই যে অমরণশীল জীব, অ রাইট, এটা হচ্ছে বিরুদ্ধ, এটা হচ্ছে কি বিরুদ্ধ, রাইট। দেখো নিচে এক্সপ্লেনটা কীভাবে করেছি, দেখো মানে ব্যাখ্যাটা কীভাবে করেছি, এটা মাস্ট তোমাদেরকে মনে রাখতে হবে, এইভাবেই ব্যাখ্যা করতে যেভাবে আমি ব্যাখ্যা করে দিয়েছি। উক্ত উদাহরণে বিবর্তনের প্রথম নিয়ম অনুযায়ী, প্রথম নিয়মে কী ছিল বলো তো? প্রথম নিয়মে ছিল আশ্রয় বাক্য সিদ্ধান্তের উদ্দেশ্য পদ অভিন্ন হবে, মানে আশ্রয় বাক্য সিদ্ধান্তের উদ্দেশ্য যে পদটা, যেখানে কী ছিল বলো, মানুষ, এই যে উদ্দেশ্য পদ, এখানে মানুষ উদ্দেশ্য পদ, মানে এই উদ্দেশ্য পদ মানুষ শব্দটা অভিন্ন হয়েছে, মানে একই আছে, ভিন্ন হয়নি, অভিন্ন। এবার দ্বিতীয় উদাহরণ দেখো, দ্বিতীয় নিয়ম অনুযায়ী আশ্রয় বাক্যের বিধেয় পদের মরণশীল জীব, এটাই তো বিধেয় পদ ছিল, তাই না? মরণশীল জীব তো বিধেয় পদ ছিল, বিরুদ্ধ পদটি অমরণশীল জীব, এই যে বিরুদ্ধ পদটি কি অমরণশীল শিব সিদ্ধান্তের বিধেয় স্থানে হয়েছে, সিদ্ধান্তের বিধেয় স্থানে হয়েছে। এবার চলে এসো কীভাবে এক্সপ্লেন করছি গেলে দেখো, তৃতীয় নিয়ম, মানে প্রতিটা নিয়ম, 4টা যে নিয়ম শিখেছে, 4টা নিয়মকে তোমার এই যে যুক্তিটা সঠিক হয়েছে কি না কীভাবে প্রমাণ করবে, সেই ক্ষেত্রে তোমাকে এক্সপ্লেন করে তোমাকে বোর্ড এক্সামিনারের কাছে তোমাকে শো করতে হবে, ঠিক আছে? এরপরে চলে এসো তৃতীয় নিয়ম অনুসারে আশ্রয় বাক্যের গুণ সদর্থক এবং সিদ্ধান্তের গুণ নয়ার্থক পৃথক হয়েছে, মানে সকল মানুষ হয় হচ্ছে কি সদর্থক, আর নয় হচ্ছে নয়ার্থক, মানে এখানে তৃতীয় নিয়ম যে আছে, তৃতীয় নিয়মও এখানে পালন করা হয়েছে, তৃতীয় নিয়মও এখানে মানে আর কি পালন করা হয়েছে, ইউজ করা হয়েছে, তৃতীয় নিয়মও আমাদের এই উদাহরণের মধ্যে কাজে লেগেছে। মানে আর অলরেডি এই পর্যন্ত 1 থেকে 3 পর্যন্ত আমাদের দেখতে পাচ্ছি যে বিবর্তন হচ্ছে বচনটা। এবার 4 নম্বর নিয়ম দেখব আমরা। চতুর্থ নিয়ম অনুসরণ করে আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন হয়েছে, আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণটা অভিন্ন হয়েছে। সকল মানুষ হয় মরণশীল জীব, কোনো মানুষ হয় মরণশীল জীব, পরিমাণ কি বলতো, সামান্য হয়েছে, রাইট। দেখো উভয়ের সামান্য বচন, এই যে দেখো এখানে লিখে দিয়েছি, উভয় কি সামান্য বচন, এইভাবে লিখে দিবে। যদি ও আই আর ও বচন থাকতো তাহলে কী হবে, উভয়ে বিশেষ বচনে এখানে লিখতে হতো তোমাদেরকে, রাইট। এখানে যেহেতু আমরা সামান্য বচন দিয়ে আমরা নিয়ে এসেছি এ আর ই বচন, তাহলে সামান্য বচন এখানে লিখেছি। তাহলে চতুর্থ নিয়ম কি হলো, চতুর্থ নিয়ম হচ্ছে আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন, মানে কি ভিন্ন হবে না, ঠিক আছে, উভয়ে সামান্য হয়েছে, রাইট, উভয়ে সামান্য হয়েছে। সুতরাং এক্ষেত্রে বিবর্তনের সকল নিয়মকে পালন করা হয়েছে। বিবর্তনে যে 4টে নিয়ম টোটাল সম্পূর্ণ 3, উপরে 3, নিচেরটা 4, নিচেরটা একটা দিয়ে 4টে, টোটাল 4টে নিয়মকে এখানে ফলো করা বা মান্য করা হয়েছে। এক্ষেত্রে আই বচনের বিবর্তন রূপ হবে ই বচন, এতে কোনো সন্দেহ নাই। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এবার আমরা ই বচনের বিবর্তন দেখব। ই বচনের বিবর্তন হবে কি, ই বচন কোনো পরিশ্রমী ব্যক্তি নয় অলস ব্যক্তি, কোনো পরিশ্রমী ব্যক্তি নয় অলস ব্যক্তি, বিবর্তনীয়, আশ্রয় বাক্য হচ্ছে বিবর্তনীয়। এবার সিদ্ধান্তে এসো, ই থাকলে এ হবে, তাহলে এ বচনে আমাদেরকে এটা করতে হবে, সকল পরিশ্রমী ব্যক্তি হয় অলস ব্যক্তি। দেখো এখানে ভালো করে দেখো, মানে থিঙ্কিং একই বোঝাচ্ছে, কোনো পরিশ্রমী ব্যক্তি নয় অলস ব্যক্তি, মানে প্রতিটাই পরিশ্রমী ব্যক্তি হয় কি, মানে কি অলস নয়, এটাই তো বোঝাতে চাইছে। কোনো পরিশ্রমী ব্যক্তি নয় অলস ব্যক্তি, সিদ্ধান্ত বলছে সকল পরিশ্রমী ব্যক্তি হয় অলস, রাইট, অলস ব্যক্তি, সকল পরিশ্রমী ব্যক্তি হয় অলস ব্যক্তি, মানে অকে বাদ দাও, ঠিক আছে, অলস ব্যক্তি, বুঝে গেছে? মানে কি বলতে চাইছি দেখো, যেমন দেখো সকল মানুষ হয় মরণশীল জীব, আর সিদ্ধান্তে আমরা আসছে কি ই বচন, কোনো মানুষ নয় অমরণশীল জীব, মানে কি
মানুষ মরণশীল জীব, মানুষ অমরণশীল জীব, মানে কি মরণশীল জীব, তাই না? সেটাই বোঝাতে মানে একই থিঙ্কিং বোঝাতে যাচ্ছে, একটাই থিঙ্কিং বোঝাতে চাইছে, সেটাই বলছে এখানেও যে অলস ব্যক্তি, এই ক্ষেত্রে এই জায়গাটাতে একই থিঙ্কিং ওই বিষয়টাকে বোঝানো হচ্ছে। এবার কিভাবে এক্সপ্লেন করবে, কিভাবে ব্যাখ্যা করবে, ব্যাখ্যার জন্য ওই যে লেখা আছে ওই বলে, মানে এর পূর্বে যে আমরা ব্যাখ্যাটা করেছি ওই ব্যাখ্যাটাকেই এখানে ওর পরিপ্রেক্ষিতে সেম টু সেম তুলে দেবে ই বচনের ক্ষেত্রে। কিন্তু আর আই বচনের ক্ষেত্রে আর ও বচনের ক্ষেত্রে ব্যাখ্যা একটুখানি আলাদা হবে। কোথায় আলাদা হবে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো আই বচনের বিবর্তন, আই বচনের বিবর্তন দেখো, আই বচনের বিবর্তন হচ্ছে বচন দেখো আই, কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি, কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি আবর্তনীয়। আর সিদ্ধান্ত হচ্ছে ও বচন, মানে আই থাকলে ও হবে আর ও থাকলে আই হবে, এটুকু তো ক্লিয়ার হয়ে গেছে। ও বচন হবে কোনো কোনো মানুষ নয় অসৎ ব্যক্তি। এখানে ভালো করে দেখো, থিম একই, থিঙ্কিং একই, কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি, কোনো কোনো মানুষ নয় অসৎ ব্যক্তি। মানে অসৎ ব্যক্তি নয় মানে কি, সৎ ব্যক্তি আছে, রাইট? ওই একই থিঙ্কিংয়ে বোঝাচ্ছে। এক্সপ্লেইন দেখো, এই যে ওই লিখেছি, ওখানে যে বলেছিলাম যে এখানে সামান্য বচন, উভয় কি সামান্য বচন, ওখানে লিখে দেবে খালি বিশেষ বচন, বিশেষ বচন লেখার সঙ্গে সঙ্গে। আর এই গুণগত দিক দিয়ে ওখানে ভালো করে দেখে নেবে গুণগত দিক দিয়ে ঠিকঠাক আছে কিনা নিয়মগুলো, বাস ওই দুটো ওয়ার্ড খালি ওখানে, মানে দুটো ওয়ার্ড তুমি শুধু পরিবর্তন করে দেবে, হুবাহু ওই যে এক্সপ্লেনটা করেছি নাম্বার 1-এ, ওই এক্সপ্লেনটাকেই তোমরা কপি করে এক্সামের খাতায় লিখে দিতে পারবে, কিন্তু বিশেষটা ও সামান্য জায়গাতে বিশেষটা বসাতে হবে। এবার ও বচনের উদাহরণ দেখে নাও। ও বচন কোনো কোনো মানুষ নয়, কোনো কোনো মানুষ নয় স্বার্থপর ব্যক্তি আবর্তনীয়, কোনো কোনো মানুষ নয় স্বার্থপর ব্যক্তি। তাহলে গুণগত পরিবর্তন হবে, মানে হয় আনতে হবে, তাহলে ও বচন হবে আমাদের, আই বচন হবে কোনো কোনো মানুষ হয় অস্বার্থপর ব্যক্তি। মানে কি কোনো কোনো, ও বচনটা দেখো আগে, কোনো কোনো মানুষ নয় স্বার্থপর ব্যক্তি, কোনো কোনো মানুষ নয় স্বার্থপর ব্যক্তি, ঠিক আছে? ও বচন হচ্ছে কোনো কোনো মানুষ হয় অস্বার্থপর ব্যক্তি। আশা করি তোমাদের এই বিষয়টা বোঝা গেছে। এক্সপ্লেনও এই বিষয়টা এক্সপ্লেন, এই যে এটার এক্সপ্লেন যেটা বললাম সেম টু সেম একই এক্সপ্লেন হবে, ওখানে সামান্য জায়গাতে বিশেষ বসিয়ে দিবে, ওকে। এরপরে গুণগত দিক দিয়ে ঠিকঠাক আছে কিনা তোমরা একটু দেখে নেবে। এরপরে এই যে এক্সপ্লেনটা যেটা করেছি এটাই সেম টু সেম হুবাহু তোমরা টুকে দেবে, প্রতিটা নিয়মকে ধরে ধরে তোমরা এক্সপ্লেন করবে। আশা করি তোমাদের এই ক্লাসটা উপকৃত হবে কিছুটা, বলো তোমরা অবশ্যই তোমরা যদি নতুন থাকো চ্যানেলে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর আমাদেরকে ফলো করে নাও, ঠিক আছে? আর পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক আছে। কেমন ক্লাসটা হলো অবশ্যই তোমরা ফিডব্যাক দিবে, ওকে। চলো দেখা হবে পরবর্তী ক্লাসে। এরপরে আমরা বস্তুগত বিবর্তন নিয়ে আসবো, ঠিক আছে? বস্তুগত বিবর্তন নিয়ে আসবো এখন, মানে এরপর এই পর্যন্ত আমরা কি আবর্তন শিখলাম, তারপরে বিবর্তন শিখলাম, এরপরে বস্তুগত বিবর্তন নিয়ে এসে আমাদের ক্লাসটা মানে আরেকবার রিভিশন মেরে সম্পূর্ণ চ্যাপ্টারটাকে, চতুর্থ চ্যাপ্টারটাকে সম্পূর্ণ রিভিশন মেরে আমাদের ক্লাসটাকে শেষ করে দেবো। তো অবশ্যই চলো তোমরা ভালো থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।